হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর ভারতীয় অর্থনীতি প্রথম ক্লাস আলোচনা করব। তো আমরা এর আগে জেনেছি ভারতীয় অর্থনীতি এবং ভারতের সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা। তো এই দুটো নিয়ে 25 নাম্বার থাকে, কিন্তু এই অর্থনীতি বিষয়টা যেহেতু মাধ্যমিক লেভেলে থাকে না, এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন লেভেলে খুব কম সংখ্যক স্টুডেন্টের থাকে, সেই কারণে অর্থনীতি বিষয়ে অনেকেরই দুর্বলতা দেখতে পাওয়া যায়। তো আমরা প্রথম থেকেই অর্থনীতি হোক বা যে কোনো অধ্যায়ে যে কোনো বিষয় হোক না কেন, আমরা কিন্তু মেন্সকে লক্ষ্য রেখে পড়ব। একেবারে উপর উপর পড়ে মেন্সের সময় আবার সেটা এরকম না করে আমাদের প্রথম থেকে উদ্দেশ্য হবে যে কোনো বিষয় খুব ভালো করে বোঝা, খুব ভালো করে জানা, এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো তো অবশ্যই। কারণ আমি প্রথম দিনই বলেছিলাম যে সিলেবাসের মধ্যে হারিয়ে না যেতে মূল বিষয়গুলো আমাদের জানতে হবে, মূল টপিকগুলো আমাদের জানতে হবে। এবং এখানে আরও একটা বিষয়, ভারতের, আমরা যদি শুধু অর্থনীতি বিষয়ে দেখি আর শুধু ভারতের অর্থনীতি দেখি, তাহলে সেটা কিন্তু বেশ কিছুটা আলাদা। ভারতের অর্থনীতি বলতে সেখানে ভারতবর্ষের বিভিন্ন বিষয়গুলো উঠে আসবে, আর শুধু অর্থনীতিতে অনেক রকম থিওরি, অনেক কিছু সেগুলো আলাদা থাকে। তো সেখানের থেকে বেশ কিছু তো আলাদা। আমরা বলতে পারি কন্টেম্পোরারি ইকোনমি, একেবারে বাস্তব বর্তমান সময়ে অর্থনীতি কীরকম পরিস্থিতি রয়েছে, এবং তার সাথে কিছুটা অর্থনীতির ইতিহাস, অর্থনীতির বেসিক যে জিনিসগুলো সেইগুলো আমাদের এখানে জানতে হবে। এবং এখান থেকে সরাসরি প্রশ্ন আসে কিছু কিছু অংশ, এবং সবচেয়ে বেশি যেটা প্রয়োজন অর্থনীতির কনসেপ্টটাকে জানা, কনসেপ্টটাকে বোঝা, যেটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে জায়গাটা কম, অর্থনীতিতে কিন্তু বোঝার বিষয়টা অনেক বেশি আসে। তারপরে এখান থেকে তো কিছু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন তো আসেই, সরাসরি ইনফরমেটিভ কোয়েশ্চেন তো আসে, কিন্তু প্রথম থেকেই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে এবং বিষয়টার প্রতি কৌতূহল আনতে হবে, যাতে করে বিষয়গুলো যতটা সম্ভব সহজে আমরা বুঝতে পারি। তো অর্থনীতির বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা ডে বাই ডে লাইফে আমাদের প্রত্যেক দিনের সাথে এটা জড়িত একটা বিষয়। তো সেখান থেকে আমরা যত বেশি উদাহরণ দিয়ে বা বাস্তবের সাথে রিলেট করে আমরা বিষয়টাকে জানবো, তত বেশি আমাদের এখানে কিন্তু বোঝাটা অনেক বেশি ইজি হবে। তো প্রথম থেকে আমি সেভাবেই পড়াবো, যাতে করে অর্থনীতি বিষয়ে যে কোনো বিষয়তেই কোনো সমস্যা কিছু ফিল না হয়। তো ভারতের অর্থনীতি, প্রথমত অর্থনীতি কাকে বলে, অর্থনীতিটা কি? অর্থ বিষয়ক যে নীতি, আমরা সরাসরি বলতে পারি, আমরা শব্দটাকে ভেঙে বলতে পারি যে অর্থ বিষয়ক যে নীতি, অর্থাৎ কোনো একটা দেশের নীতি কিরকম ঠিক হবে, অর্থ বিষয়ক নীতি। অর্থাৎ আমাদের যে কোনো দেশেরই উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নয়ন। ধীরে ধীরে সেই দেশটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামগ্রিক পরিস্থিতি, শিক্ষার দিক থেকে, সবকিছু দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে দেশটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। তো এই অর্থনৈতিক উন্নতিটা কিভাবে হবে, তার জন্য যে নীতি, সেটাই হচ্ছে সেই দেশের অর্থনীতি আমরা বলতে পারি। তো এইখান থেকে কোনো একটা দেশের অর্থনীতিটা ঠিক কি ধাঁচের হবে, কেমন হবে, সেই দেশের অর্থনীতিটা কি ধাঁচে তৈরি হবে, বা তার পরিকল্পনার দিক কেমন হবে, সেইটা এইখান থেকেই আমরা ভাগ করতে পারি, ভাগ করে নিতে পারি যে এই এই দেশের অর্থনীতির এই রকম ধাঁচ হয়ে থাকে। তিনটে ধাঁচ হয়ে থাকে, তিনটে ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ধনতান্ত্রিক, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে মিশ্র। একটা দেশের অর্থনীতির ধাঁচ এই তিনটে টাইপের হতে পারে, তিনটে ধরনের হতে পারে। ধনতান্ত্রিক এর উদ্ভব কোথা থেকে হলো, বা বিষয়টা কি, এটা অ্যাডাম স্মিথ, অর্থনীতির যিনি প্রণেতা, ফাদার অফ ইকোনমি বলা হয়, অ্যাডাম স্মিথ। নামটা খুব গুরুত্বপূর্ণ, জিজ্ঞাসা করা হয়, ফাদার অফ ইকোনমি বলা হয় ওনাকে। উনি দীর্ঘদিন পূর্বে 1776 নাগাদ একটা বই লিখছেন,
ওয়েলথ অফ নেশন, খুব গুরুত্বপূর্ণ বই, ওয়েলথ অফ নেশন, এই বইটা উনি লিখছেন, ওয়েলথ অফ নেশন। এইখানে উনি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কথা বলছেন, বা আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা উদ্ভূত হয়েছে অ্যাডাম স্মিথের হাত ধরে, যাকে আমরা অর্থনীতির প্রণেতা বলছি, তার হাত ধরেই এইটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা উঠে আসছে। এটাকে আমরা আরেকটা দিক থেকে বলতে পারি, এটা হচ্ছে অবাধ অর্থনীতি, অবাধ, অর্থাৎ এখানে বাধা দেওয়ার কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই, অবাধ অর্থনীতি। বাধা দেয়া বলতে কে বাধা দেবে, কিসের উপর বাধা দেবে? সরকার। এখানে আমি প্রথমেই বলেছি কোনো একটা দেশের যে সরকার থেকে নীতি নির্ধারণ করা হয়, সরকার কিসের উপর বাধা দেবে? বাজার ব্যবস্থার উপর। অর্থনীতিতে একটা টার্ম বারবারই আসবে, সেটা হচ্ছে বাজার বা মার্কেট। দ্রব্য কেনা বেচা, লেনদেন, এখান থেকে একটা অর্থনীতির উদ্ভবটা একটা এখান থেকে হচ্ছে, লেনদেনের উপর সবকিছু সম্পর্কিত। তো এখানে বাজারের উপর যখন সরকার কোনো রকম নিয়ন্ত্রণ আরোপ করছে না, তখন আমরা তাকে বলছি ধনতান্ত্রিক অর্থনীতি। বাণিজ্যিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে না, বাজারকে অবাধ ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টা কিরকম হলো, ধরা যাক বাজারে একটা দ্রব্য আছে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, সেই উদাহরণটাই ধরা যাক, নেওয়া যাক, ধরা যাক আলু। আলু এমন একটা দ্রব্য যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং শুধু এটা ভারতবর্ষে নয়, পৃথিবীর অধিকাংশ জায়গাতেই এটা একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আসে। তো সেটা ধরা যাক কোনো একটা বছর উৎপাদন হয়নি, আলু উৎপাদন কম হয়েছে, সেটা যে কোনো কারণেই হোক, আলুটা নষ্ট হয়ে গেছে। ধরা যাক আলুর ধসা রোগ হয়েছে এবং আলুটা নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে। তাহলে কি হবে? আলু প্রোডাকশন কম হবে, প্রোডাকশন কম হবে, আলু কম আসবে বাজারে। কিন্তু সব মানুষ এটা ব্যবহার করছে, প্রত্যেকে ব্যবহার করছে, যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সুতরাং এটা ব্যবহার করতেই হবে। তাহলে কি হবে? এটার দাম কিন্তু বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে, কারণ চাহিদা বেশি, যে জিনিসের চাহিদা বেশি সেই জিনিসের দামটা কিন্তু বাড়বে। এটা হচ্ছে বাজারের স্বাভাবিক নিয়ম, চাহিদা যোগানের একটা সম্পর্ক। যে জিনিসের যোগান কম সেই জিনিসের কিন্তু দামটা বাড়বে, চাহিদা বাড়লেও সেই জিনিসের দাম বাড়বে। এক্সেপশন কিছু থাকে, যেগুলো লাক্সারি আইটেম, সেগুলো মানুষ না ব্যবহার করে থাকতে পারে, সেখানে এক্সেপশন। কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য, সেখানে যদি জিনিসটা কম থাকে বাজারে, তাহলে তার দামটা বাড়বে, এটা স্বাভাবিক নিয়ম, বাজারের একেবারে স্বাভাবিক নিয়ম। তো এই যখনই বাজারকে খোলা ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ওইটার দাম বাড়ুক, তখন আমরা সেটাকে বলছি ধনতান্ত্রিক অর্থনীতি। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু যদি এখানে সরকার হস্তক্ষেপ করত, অর্থাৎ এখানে কি ধনতান্ত্রিক অর্থনীতিতে তাহলে কি হলো, যারা কিন্তু গরিব মানুষ আছেন, যারা কিন্তু ওই জায়গাতে কিনতে পারবেন না, তারা কিন্তু সেই আলু আর পাচ্ছেন না। এটা কিন্তু ধনতান্ত্রিক অর্থনীতিতে হচ্ছে, কারণ এখানে সরকার কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করছে না বাজারের ওপর। যদি সমাজতান্ত্রিক হতো, তাহলে এইখানে সরকার এগিয়ে আসতো, সরকার এসে বলতো না, এটা একটা নির্দিষ্ট দাম বেঁধে দেয়া হোক, সেই দামের বেশি যেন না ওঠে। তাহলে বাজার, সরকার সরকার বাজারের নিয়মের উপর হস্তক্ষেপ করছে, বাধা দিচ্ছে। এইটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, যেখানে সরকারের নিয়ন্ত্রণ বাজারের উপর থাকছে, বাজারকে খোলা ছেড়ে দেওয়া হচ্ছে না। এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় বাজারের বিষয়টা। আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, পাবলিক এবং প্রাইভেট। প্রাইভেট সেক্টর আমরা জানি যেগুলো ব্যক্তি মালিকানাধীন যে সমস্ত বিষয়গুলো প্রাইভেট সেক্টর, আর পাবলিক সেক্টর বলতে সরকারি যে সমস্ত সেক্টরগুলো, সেইটাকে পাবলিক সেক্টর বলা হয় এবং প্রাইভেট সেক্টর বলা হয়। তো সমাজতান্ত্রিক যদি 100% সমাজতান্ত্রিক অর্থনীতি হয়, তাহলে কিন্তু এই প্রাইভেট সেক্টরটা থাকে না, এখানে সব পাবলিক সেক্টর, সমস্ত সরকার, সবকিছু সরকারের হাতে, সব প্রোডাকশন, সবকিছু দিক, সমস্ত দিকে এটা সরকার, সেখানে কোনো প্রাইভেট প্লেয়ার থাকছে না। 100% যেখানে সমাজতান্ত্রিক, এরকম কোনো দেশ যদিও নেই, বা 100% ধনতান্ত্রিক এরকমও দেশ নেই, কিছুটা ঝুঁকে থাকে, কোনো কোনো অর্থনীতি কিছুটা ধনতান্ত্রিকের দিকে ঝুঁকে থাকে, কিছুটা সমাজতান্ত্রিকের দিকে ঝুঁকে থাকে, এরকম আমরা অর্থনীতি দেখতে পাবো। তো
তাহলে ধনতান্ত্রিকের ক্ষেত্রে কি হলো, সরকার এখানে কোনো রকম নিয়ন্ত্রণ আরোপ করছে না, বা সরকারের হাতে অর্থনৈতিক বিষয়গুলো বাণিজ্যিক ব্যাপারে সরকার খুব একটা হস্তক্ষেপ করছে না, সেটাকে আমরা বলছি ধনতান্ত্রিক অর্থনীতি। আর সমাজতান্ত্রিক হচ্ছে যেখানে পুরোপুরি সরকার যেখানে হস্তক্ষেপ করছে। তো এবার ধনতান্ত্রিকটা আমরা কে উদ্ভব করেছেন, কার বই থেকে এসছে সেটা আমরা দেখতে পেলাম। তাহলে সমাজতান্ত্রিক অর্থনীতিটা কে উদ্ভব করেছেন? এটা মূলত আমরা কার্ল মার্কসকে বলে থাকি। কার্ল মার্কস সোশ্যালিস্ট ইকোনমি, এই অর্থ ব্যবস্থাটা উনার তত্ত্ব থেকেই এসেছে বলা যায়, যেখানে রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার, মানুষের কল্যাণ করা। তো এখানে আমরা যেমন দেখলাম আলুর দামটা সে গিয়ে কমিয়ে দিল, তাহলে তাতে করে কি হলো, সাধারণ মানুষ সে একটা স্বস্তি পেল যে হ্যাঁ আমি কম দামে এটা পাচ্ছি। তো এটাকেই বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, যেখানে সরকার হস্তক্ষেপ করছে এবং সরকারের উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ারের দিকে হাঁটা। এটা কার্ল মার্কস এর তত্ত্ব থেকে এই অর্থনীতিটা উদ্ভব হয়েছে বলা যায়। এবার কোন কোন দেশ এরকম ধরনের অর্থনীতি ব্যবস্থা গ্রহণ করে থাকে? ধনতান্ত্রিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশটা সেটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকাতে অধিকাংশ সেক্টরই এরকম যেখানে সরকার হস্তক্ষেপ সরাসরি করে না। কিন্তু আবারও একটা কথা, 100% ধনতান্ত্রিক দেশ কোনোটাই নয়, আবার 100% সমাজতান্ত্রিক দেশও কিন্তু বর্তমানে কোনোটাই নেই। বলা যায় কিছুটা ঝুঁকে আছে, কিছুটা ধনতান্ত্রিকের দিকে ঝুঁকে আছে, কিছুটা সমাজতান্ত্রিকের দিকে বেশি ঝুঁকে আছে, এরকম অর্থনীতির নামগুলো বলা যায়। ধনতান্ত্রিক ইউএসএ, ইউরোপের কিছু কান্ট্রি রয়েছে তারা ধনতান্ত্রিক অর্থনীতি। আর সমাজতান্ত্রিক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ইউএসএসআর ছিল, যেটা বর্তমানে ভেঙে গেছে। 1991-এ ইউএসএসআর ভেঙে গেছে। সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হতো সেটা ভেঙে গেছে। তো সেটা ছিল, বর্তমানে রাশিয়াকে কিছুটা বলা যায় কিন্তু সেই অর্থে নয়। আর চীন কিছুটা ছিল। এই সমস্ত দেশগুলোকে আমরা সোশিয়ালিস্ট বলতে পারি, কিছুটা সোশিয়ালিস্ট এরা বটেই, বা সোশিয়ালিস্ট ধাঁচের, সমাজতান্ত্রিক ধাঁচের বলা যায়, সরকার নিয়ন্ত্রিত সবকিছু। আর রয়েছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে কিছুটা সরকার নিয়ন্ত্রিত, কিছুটা প্রাইভেট প্লেয়ার, ব্যক্তি মালিকানাধীন বা বাজার নিয়ন্ত্রিত আমরা বলতে পারি। কিছুটা সরকার সেক্টর কিছু নিয়ন্ত্রণ করছে, কিছুটা বাজার নিয়ন্ত্রিত বা প্রাইভেট যারা প্লেয়ার রয়েছে তারা সেখানে হস্তক্ষেপ করছে। বাজারে কারা যাবে? বাজারে তো নিশ্চয়ই কেউ তো যাবে, সরকার যাচ্ছে না, কিন্তু সেখানে প্রাইভেট প্লেয়াররা যাবে, প্রাইভেট প্লেয়াররা কাজ করবে। তো এটাই হচ্ছে মিশ্র অর্থনীতিতে দুজনের সহাবস্থান দেখতে পাওয়া যায়। ভারতবর্ষ হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ। ভারতবর্ষে আমরা কিছু সোশ্যাল সেক্টর দেখতে পাবো, বা আমরা বলতে পারি রাষ্ট্রের যেখানে শুধুমাত্র রাষ্ট্র সেই জায়গাতে, দেশ শুধুমাত্র সেখানে প্রোডাকশন করছে, এরকম কিছু সেক্টর রয়েছে। কিছু সেক্টর রয়েছে প্রাইভেট রয়েছে, আবার সরকারিও রয়েছে। তো এরকম সেক্টরগুলো আমরা মিশ্র অর্থনীতিতে দেখতে পাই। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি অ্যাটমিক পাওয়ার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, এটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। বা ডিফেন্স সেক্টর, প্রতিরক্ষা, যে সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম, দেশ যে সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপন্ন করে সেগুলো সরকারি হাতে রয়েছে, সেটা বেসরকারি মালিকানাতে যায়নি, এখনো পর্যন্ত দেয়া হয়নি। বা অ্যাটমিক পাওয়ার, এটা দেয়া হয়নি। তো এইগুলোকে আমরা স্টেট কন্ট্রোলড বলতে পারি। আবার কিছু কিছু জায়গাতে দেখতে পাবো আমরা সোশিয়ালিস্ট ইকোনমিও রয়েছে, অর্থাৎ প্রাইভেট প্লেয়ারও রয়েছে, প্রাইভেট প্লেয়ারও রয়েছে, আবার পাবলিক প্লেয়ারও রয়েছে, সরকারও রয়েছে, আবার বেসরকারি সেক্টরও রয়েছে। এটাকে আমরা মিশ্র অর্থনীতি বলছি, মিক্সড ইকোনমি বলছি। যেমন হচ্ছে আমরা যদি দেখি এডুকেশন সেক্টরে আমরা দেখব সরকারি বিদ্যালয় রয়েছে, আবার বেসরকারি বিদ্যালয় রয়েছে। বা আমরা যদি পাবলিক ট্রান্সপোর্ট দেখি, ট্রান্সপোর্ট সিস্টেম, সেখানে সরকারি বাসও চলে, বেসরকারি বাসও চলে। তো এইটা হচ্ছে মিশ্র অর্থনীতির মূল বৈশিষ্ট্য। আমরা দু ধরনের সেক্টর, দু ধরনের জায়গা আমরা দেখতে পাচ্ছি যেগুলো হয়ে থাকে। তো খুব সাধারণ বিষয় এগুলো। আর এখানে আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে, যদিও এর সাথে জড়িত নয়, ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি কোনটা?
যে দেশের অন্যান্য দেশের সাথে বাণিজ্য আছে সেই দেশটা হচ্ছে ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি কোনটা? যে দেশ অন্য দেশের সাথে কোনো বাণিজ্য টাণিজ্য কিছু করে না, সে হচ্ছে ক্লোজড ইকোনমি, বন্ধ, অর্থাৎ লেনদেন নেই, আদান প্রদানের ব্যাপার নেই, বন্ধ, দরজা বন্ধ বলতে বলা যায়, সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি। যদি এরকম ধরনের দেশ দেখতে পাওয়া যায় না, কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ নয়, কিছু না কিছু তাকে বিদেশ থেকে আনতে হয়, ব্যবহার করতেই হয়। তো ওপেন এবং ক্লোজড ইকোনমি। আর এটা তিনটে ব্যবস্থা আমরা দেখলাম, তিনটে ধরনের অর্থনীতি আমরা দেখলাম, তিনটে বিভিন্ন দেশ এই এই আলাদা আলাদা ধরনের অর্থনীতি গ্রহণ করে থাকে। এবার আমরা দেখব অর্থনীতির যে কাজগুলো হয়। প্রথমত অর্থনৈতিক কাজ কাকে বলা হবে? অর্থনৈতিক কাজ কাকে বলা হবে? যেই কাজগুলো কিছু অর্থের বিনিময়ে করা হচ্ছে বা অর্থ সেখানে প্রদান করা হচ্ছে, যে সমস্ত কাজগুলোতে যেখানে কিছু উৎপাদন হচ্ছে, সেইগুলো হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ, বা আমরা অর্থনীতি বিভিন্ন সেক্টর বলতে পারি। যেগুলো ভলেন্টিয়ারিলি কাজ করা হয়, যেখানে কেউ স্বেচ্ছায় কাজ করে, পারিশ্রমিক নেয় না, সেগুলোকে আমরা অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে ফেলি না। যেখানে কিছু উৎপন্ন হওয়ার বিষয় আসছে না, সেটা কোনো দ্রব্য উৎপাদন হতে পারে কিংবা কোনো পরিষেবা দেয়া হতে পারে, সেগুলো আসছে না, সেইগুলোকে আমরা অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে ধরছি না। ধরা যাক বাড়িতে গৃহিণী রয়েছেন, তিনি গৃহকর্ম করছেন, সেখানে কিন্তু কোনো অর্থনৈতিক লেনদেনের ব্যাপার আসছে না, সেটা কিন্তু অর্থনৈতিক কাজকর্মের মধ্যে ফেলা হয় না, আমাদের অর্থনীতির মধ্যে অন্তত সেটা অর্থনৈতিক কাজকর্মের মধ্যে ফেলা হয় না। আবার কোনো একটা বাড়িতে কোনো শিশু বা কিশোর, সে তার বাবা মার কাছ থেকে সে অর্থ পাচ্ছে, টাকা পাচ্ছে, তাকে ব্যবহার করার জন্য দেয়া হচ্ছে কিছু টাকা, সে কিছুটা টাকা কিন্তু পাচ্ছে, কিন্তু এটা কোনো অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে আসবে না, কারণ এখানে কোনো প্রোডাকশনের ব্যাপার নেই, কিছু উৎপাদনের ব্যাপার নেই, হস্তান্তরিত হচ্ছে টাকা একটা হাত থেকে অন্য হাতে, তো সেটাকে আমরা অর্থনৈতিক কার্যকলাপ বলতে পারি না। তো এই যে অর্থনৈতিক কাজগুলো হয়, যেগুলোকে আমরা অর্থনৈতিক কাজকর্ম বলি, সেইগুলোকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি, তিনটে টাইপের কাজের মধ্যে আমরা ফেলতে পারি, তিনটে ধরনের মধ্যে ফেলতে পারি, সেটাকে আমরা বলছি সেক্টরস অফ ইকোনমি। অর্থনীতির বিভিন্ন সেক্টর, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, আরেকটা হচ্ছে সেকেন্ডারি, আরেকটা হচ্ছে টারশিয়ারি। এই তিনটে মূল সেক্টর রয়েছে। এবার কোয়াটারনারি সেক্টর আর কুইনারি সেক্টর আরো দুটো হয়, কিন্তু এখানে এতটাই কম মানুষ ইনভলভ এখানে রয়েছেন, 0.01% এরকম ধরা যাবে মানুষ এখানে রয়েছে, তো সেখানে সেটা অর্থনীতির উপর খুব একটা ইফেক্ট ফেলে না। এই কারণে এখানে কোয়াটারনারি কুইনারি ডিভিশনটা আমরা অর্থনীতির মধ্যে অন্তত এটা আনি না, বা সেটাকে ধরা হয় না, হিসাবের বাইরেই ওটাকে রাখা হয় সাধারণত। তো এবার এই সেক্টরগুলো কাকে কোনটা বলবো? প্রাইমারি সেক্টর কাকে বলবো? যেখানে সরাসরি প্রকৃতির সাথে সম্পর্কিত যেসব কাজগুলো রয়েছে, প্রাকৃতিক সম্পদ আহরণ করা হচ্ছে, আহরণ, এখানে উৎপাদনের সাথে খুব একটা যোগাযোগ নেই, উৎপাদন হয়, যেমন কৃষিকাজটা বলা হয় উৎপাদন কিছুটা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে একেবারেই নিজের জীবন ধারণের জন্য, কোনো বাজারে পাঠানোর জন্য নয়। তো এই যে আহরণমূলক জীবিকা, প্রকৃতির সাথে, প্রকৃতি থেকে কিছু নেওয়া, এইগুলো হচ্ছে প্রাথমিক সেক্টরের মধ্যে পড়ে। যেমন কৃষিকাজ, যেমন সংগ্রহ, মানে অরণ্যে অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যারা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ প্রাচীন মানুষ যেভাবে সংগ্রহ করত প্রকৃতি থেকে, ফলমূল সংগ্রহ, শিকার করে বেঁচে থাকা, সেটা এর মধ্যে পড়ে। মাছ ধরে জীবন ধারণ করা, মৎস্য মৎস্য চাষটা ঠিক বলা যায় না, মানে মাছটা জাস্ট নিজের জীবন ধারণের জন্য সে ব্যবহার করছে, বাণিজ্যের জন্য নয়, সেই ধরনের যে ফিশিং হয়, মাছ ধরা, সেটাকেও আমরা প্রাইমারি সেক্টরে ফেলি। খনিতে যারা কাজ করছেন, খনি থেকে আহরণ করছেন যারা, খনিতে যারা শ্রমিকের কাজ করছেন, তাদেরকে আমরা প্রাইমারি সেক্টর ওয়ার্কার বলতে পারি। তো
তো যেগুলো প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত, প্রকৃতি থেকে আহরণ করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে প্রকৃতি থেকে, সেইগুলোকে আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে ফেলছি। এবং এখানে অনেক কিছু আছে যেগুলো কিন্তু বাজারে নিয়ে যাওয়া হচ্ছে না নিজের জীবন ধারণের জন্য, সেই সব জিনিসগুলোকে আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে ফেলবো। যেগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য হবে, যেগুলো বাণিজ্যের জন্য হবে, সেগুলো কিন্তু চলে যাবে টার্সিয়ারি সেক্টরে, সেটা আসছি। তো প্রাইমারি সেক্টরে হচ্ছে কৃষি এবং তার সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো। সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, উৎপাদিত পণ্য ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন যে কলকারখানাগুলো রয়েছে, যত রকম কলকারখানা, যত রকম কুটির শিল্প থেকে শুরু করে যত রকম প্রোডাকশন, যেখানে কিছু তৈরি হচ্ছে, যেখানে কিছু উৎপাদন হচ্ছে, যেখানে এই প্রাইমারি সেক্টরের কাঁচামাল ব্যবহার করে নতুন কিছু দ্রব্য তৈরি করা হচ্ছে, সেইটাকে আমরা বলছি সেকেন্ডারি সেক্টর। যে কোনো কলকারখানা, সমস্ত উৎপাদনমূলক যে সমস্ত কাজ, সেগুলো সব পড়বে সেকেন্ডারির মধ্যে। আর টার্সিয়ারি সেক্টর, যেটা সবচেয়ে বড় সেক্টর, টার্সিয়ারি সেক্টর যেটা সবচেয়ে বড় সেক্টর, যেখানে নানান রকম পরিষেবা দেয়া হচ্ছে, যত রকমের ব্যবসা বাণিজ্য হয়, যত রকমের পরিষেবা দেওয়ার কাজ হয়, যত রকমের সার্ভিস হয়, সমস্ত কিছু পড়বে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। ট্রান্সপোর্টেশন হোক, ট্যুরিজম হোক, ব্যাংকিং হোক, ইন্স্যুরেন্স হোক, এডুকেশন হোক, পরিষেবা দেওয়ার কথা যখনই আসবে তখনই সেটা আসবে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। এবং এটা দেখলেই বুঝতে পারবো এই সেক্টরটা কিন্তু সবচেয়ে বড় সেক্টর, সবচেয়ে বড় সেক্টর। সবচেয়ে বেশি মানুষ এর মধ্যে আছেন তা নয়, কিন্তু এই সেক্টরটা সবচেয়ে বড়, এর ভ্যারাইটি অনেক টাইপের হয়, যত রকম পরিষেবা আছে। ট্রান্সপোর্ট এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া হলো, সেটা একটা পরিষেবা। যত রকমের দোকান বাজার হাট, যেখানে ব্যবসা বাণিজ্য যা কিছু হচ্ছে, সব কিন্তু সেগুলো টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। এবং অর্থনীতির ক্ষেত্রে দেখা যাবে যে দেশের প্রাইমারি সেক্টরে ওপর ডিপেন্ডেন্সি যত বেশি, সেই দেশটা তত বেশি অনুন্নত বা পিছিয়ে পড়া দেশ। এবং সেকেন্ডারি, টার্সিয়ারি এর ওপর যত বেশি ডিপেন্ডেন্সি যে দেশে রয়েছে, সেই দেশটা তত বেশি কিন্তু অগ্রবর্তী হয়েছে বা এগিয়ে গেছে, সেগুলো ডেভেলপ করছে অনেক বেশি, এটা দেখা গেছে। তো এইটা এই তিনটে সেক্টর আমরা অর্থনীতির বিভিন্ন সেক্টরের মধ্যে এগুলো ফেলি। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এরপর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য। সাধারণত গ্রোথ বলতে আমরা কি বুঝি? গ্রোথ গ্রোথ আর ডেভেলপমেন্ট। গ্রোথ বলতে আমরা কি বুঝবো, কি বলবো? বাংলা আমরা বলতে পারি বৃদ্ধি, গ্রোথ। আর ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন। প্রত্যেকটা দেশের আসল উদ্দেশ্য কিন্তু এটা, ডেভেলপমেন্ট। বৃদ্ধি, অর্থনৈতিক বৃদ্ধি বলতে কি বোঝায়? আমরা সাধারণত যেটা জিডিপি বলে থাকি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। কোনটা দেশের জিডিপি বাড়ছে, কোনটা দেশের জিডিপি আস্তে আস্তে আমরা দেখছি সেটা বাড়ছে, সেটাকে গ্রোথ বলা যায়, সেটাকে আমরা গ্রোথ বলতে পারি। তো এটা হচ্ছে গ্রোথ। আর ডেভেলপমেন্ট হচ্ছে সামগ্রিকভাবে বৃদ্ধি, সামগ্রিকভাবে বৃদ্ধি, সেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা দেশে আমরা সাধারণভাবে কোনো দেশ উন্নত কিনা, সেই দেশটার জিডিপি কেমন, সেটা থেকে বলতে পারি যে সেই দেশটা অর্থনৈতিকভাবে এগোচ্ছে কিনা। কিন্তু একটা দেশের জিডিপি মানে এটা বাড়ছে, মানে এটা হতেই পারে যে সেই দেশের কিছু কিছু পার্সেন্টেজ ধনী ব্যক্তি রয়েছেন যাদের আয়ের পরিমাণ বাড়ছে বা যাদের প্রোডাকশন বাড়ছে, তাহলে আমরা দেখতে পাবো যে দেশের জিডিপি বাড়ছে।
কিন্তু সেটা কি সমস্ত সেক্টরের সব মানুষের মধ্যে সেটা কি ছড়িয়ে পড়ছে? যদি ছড়িয়ে পড়ে বা যখন ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা মানুষের যেখানে বৃদ্ধি হবে, তাদের মাথাপিছু আয় বাড়বে, তাদের পার্সোনাল ইনকাম বাড়বে, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বাড়বে, তখন আমরা তাকে বলবো ডেভেলপমেন্ট হচ্ছে। তো এটা কোয়ান্টিটেটিভ আমরা বলতে পারি, এটা কোয়ান্টিটেটিভ, আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটি কিরকম সেটা বোঝা যাচ্ছে, কোয়ান্টিটি বাড়লে হবে না। শুধু জিডিপি বাড়ছে আমরা সেটা দেশকে বলতে পারি না যে এই দেশটা হচ্ছে অনেক বেশি এগিয়ে গেছে বা অনেক অনেক ভালো, এটা বলতে পারি না। সাধারণভাবে যদিও জিডিপিটাই দেখা হয়, সামগ্রিক ডেভেলপমেন্ট ডিসক্রিমিনেশন কতটা সেটার মাধ্যমে দেখতে পাই। তো আমরা এটা যথেষ্ট মানে ভালোভাবে পরিলক্ষিত করতে পারি, আমাদের দেশেই করতে পারি। জিডিপি বেড়েছে মানে আমরা যদি এই সময়টা বাদ দিই, মানে প্যান্ডেমিকের সময়টা বাদ দিই, বা তার আগে কয়েকটা বছরের জিডিপি কমছিল, মানে বৃদ্ধিটা সেই হারে হয়নি, কমছিল বললে ভুল হবে, বৃদ্ধির হারটা কমে গিয়েছিল। তো তার আগের পর্যায়েতেও যদি দেখি, জিডিপি কিন্তু ভারতবর্ষে বেড়েছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় থেকে যথেষ্ট ভালো জিডিপির গ্রোথ ছিল। তো কিন্তু একই সাথে ডিসক্রিমিনেশন অনেক বেড়েছে। এই কারণে আমরা যখন হাঙ্গার ইন্ডেক্স দেখছি, আমরা যখন অন্যান্য ইন্ডেক্স দেখছি, সেই ইন্ডেক্সগুলোতে দেখাচ্ছে ভারতবর্ষ কিন্তু অনেক পিছনে রয়েছে, অথচ গ্রোথ হচ্ছে। ভারতবর্ষ পারচেজিং পাওয়ার প্যারিটি যদি দেখা হয়, দেশের যে ক্রয় ক্ষমতা, সেখানে ভারতবর্ষ সারা বিশ্বের অর্থনীতির মধ্যে 3 নম্বরে আসে। তো তাহলে ভারতবর্ষে এই যে কোয়ান্টিটিটা বেড়েছে, ভারতবর্ষে মানি কোয়ান্টিটি বলা যায় বেড়েছে। সকলের কি বেড়েছে? সকলের বাড়েনি। মাত্র কিছুজন, কয়েকজন বড় শিল্পপতি, তাদের আয় বেড়েছে এবং তাদের সামগ্রিক আশপাশের যে আয়গুলো সেইগুলো বেড়েছে। সেটাতে আমরা দেখছি জিডিপি বাড়ছে, প্রোডাকশন বেড়েছে। যদিও কিছুটা এফেক্ট মানুষের মধ্যে পড়েছে, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু বেসিক্যালি ডেভেলপমেন্ট বলতে যে সামগ্রিক উন্নয়ন বোঝায়, সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিকেটরগুলো যেগুলো রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন যে ইন্ডিকেটর যেগুলো বের করা হয়, সেখানে দেখবো আমরা ডেভেলপমেন্ট কিন্তু সেই অর্থে হয়নি, বা ডিসক্রিমিনেশন দেখা গেছে, আর্থিক বৈষম্য দেখা গেছে, সেগুলো রয়েছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ডেভেলপমেন্ট কি কি দেখে বুঝতে পারবো আমরা? জিডিপি দেখলে হবে না, এনএনপিটা দেখতে হবে, নেট ন্যাশনাল প্রোডাক্ট। আমি ন্যাশনাল ইনকাম যখন পড়াবো এগুলো আসবে আরো, এটা একটা ভালো ইন্ডিকেটর হিসেবে দেখা হয় ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। এনএনপি যদি বাড়ে, পার ক্যাপিটা ইনকাম যদি বাড়ে, যদিও পার ক্যাপিটা ইনকামটা প্রপার নয়, কারণ পার ক্যাপিটা ইনকাম তো আমরা প্রত্যেক লোককে জিজ্ঞাসা করে করে হিসাব করি না, এটা মোটামুটি আমরা ওই টোটাল যে আয় আর টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা, সেটাতে ডিভিশন করে দিই। তো সেখানেও সেই যারা বেশি আয় করছেন তাদেরটা এর মধ্যে চলে আসে। তো পার ক্যাপিটা ইনকামটাও প্রপার ইন্ডিকেটর বলা যায় না ডেভেলপমেন্টের। পারচেসিং পাওয়ার প্যারিটি কিছুটা কিছুটা বোঝায়, পুরোটাও নয়। এবং সবচেয়ে বেশি যেটা, কোয়ালিটি অফ লাইফ, লাইফ কোয়ালিটি, বা কতটা অর্থ বিভিন্ন জায়গাতে খরচ হচ্ছে, বিভিন্ন ইন্ডিকেটর আছে যেটাকে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণাটা এখান থেকে এসেছে। 1990-তে পাকিস্তানি অর্থনীতিবিদ মেহবুব উল হক এবং ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন, এরা এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা এনারা নিয়ে আসছেন বা উদ্ভাবন করছেন। এবং সেখানে দেখা হচ্ছে অনেক কিছু জিনিস দেখা হচ্ছে, মাথাপিছু আয় দেখা হচ্ছে, এবং এডুকেশনের দিকটা দেখা হচ্ছে, কতজন এডুকেশন পাচ্ছেন বা কতজন স্কুল ছুটের হার কেমন, এবং একটা মানুষ জন্মের সময় লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ সেই মানুষটা কতদিন বাঁচতে পারেন, তার একটা হিসাব করা হয় প্রত্যেকটা দেশে। এই হিসাবটাকে বলা হয় লাইফ এক্সপেক্টেন্সি। অর্থাৎ একটা শিশু যখন জন্মাচ্ছে একটা দেশে, সে কতদিন বাঁচতে পারে, এটা কিন্তু ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে। আমরা যদি দেখি জাপান টাপান এরকম কিছু দেশ রয়েছে, এটা কিন্তু প্রায় 80-85-র ওপর এদের লাইফ এক্সপেক্টেন্সি একটা শিশু যখন জন্ম নিচ্ছে। কারণ সেখানকার সমস্ত মানে বিশেষত পুষ্টিগত দিক একটা গুরুত্বপূর্ণ দিক। পুষ্টিগত দিক থেকে সেই দেশটা এগিয়ে আছে কিনা, তারা যথেষ্ট খাদ্য পাচ্ছে কিনা সরবরাহ, এটা একটা জিনিস। কতটা স্বাস্থ্যের দিক থেকে এগিয়ে আছে সেই দেশটা, স্বাস্থ্য সুরক্ষা কতটা সেই দেশে, এরকম অনেক ইন্ডিকেটর। তো এগুলো ডেভেলপমেন্ট যেগুলো ডেভেলপড হয়ে গেছে সেই দেশগুলোতেই আসে। সুতরাং এটা দেখেও বোঝা যায় সেই দেশটা ডেভেলপড হচ্ছে কিনা। লাইফ এক্সপেক্টেন্সিটা যদি বাড়ে কোনো দেশে বা বেশি থাকে, সেটা দেখেও বোঝা যায়। যেরকম কিছু ইন্ডিকেটর রয়েছে,
যেখান থেকে আমরা বলতে পারি সেই দেশটা ডেভেলপড হয়েছে কিনা, বা সেই দেশটা আন্ডার ডেভেলপ রয়েছে কিনা, বা সেই দেশটা কোন পর্যায়ে রয়েছে, ডেভেলপিং নাকি ডেভেলপ নাকি আন্ডার ডেভেলপ, এরকম। তো 0 থেকে 1-এর মধ্যে মানে পয়েন্টের পর 3টে, দশমিকের পর 3টে সংখ্যা থাকে, সেখানে এই এইচডিআইটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা হিসেব করা হয়, এবং সেখানে এক একটা দেশের এক এক রকম র্যাঙ্ক থাকে। তো ভারতবর্ষ সেখানেও যথেষ্ট পিছিয়ে রয়েছে। আরও ইন্ডেক্স রয়েছে যেখানে আমরা দেখব অর্থনীতির দিক থেকে মানে টোটাল জিডিপিতে বাড়লেও ভারতবর্ষের সেই সব ইন্ডেক্সগুলো কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তো সেখান থেকে আমরা পুরো চিত্রটা, সমস্ত অর্থনীতির চিত্রটা বুঝতে পারি। যদিও কোনো একটা অর্থনীতির মূল উদ্দেশ্য বা প্রথম কাজই হচ্ছে জিডিপিটাকে বাড়ানো। জিডিপিটা যদি না বাড়ে তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন আসবেই না। সেই দেশের মাথাপিছু আয় বাড়ছে কিনা, সেই দেশের ডিসক্রিমিনেশন আসছে কিনা, কোনো কিছুই থাকবে না যদি না জিডিপিটা বাড়ে। এই জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জিডিপিটাকে দেখা। তারপর এবার হচ্ছে সরকারি স্কিমগুলো কেমন আছে, অর্থনৈতিক অর্থের বন্টন সকলের কাছে পৌঁছাচ্ছে কিনা, বা ডেভেলপমেন্টের দিকে সেই দেশটা এগোচ্ছে কিনা, সেই জিনিসগুলো সেটা সরকারের নীতির উপর ডিপেন্ড করে। জিডিপি বাড়ানোটা সবার আগে, তারপরে বাকি জিনিসগুলো আসছে। তো এটা একটা বিষয় থাকে প্রত্যেকটা দেশের। তো জিডিপি বিষয়টা বা জাতীয় আয় যে বিষয়টা, সেটা আমি পরবর্তী যে ক্লাস সেখানে আমি আলোচনা করব। আজকে আমি ওভারঅল একেবারেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে বলবো। স্যার, আমার জিডিপি সম্বন্ধে একটা প্রশ্ন আছে। জিডিপি সম্পর্কে আমি আলোচনা করব। আপনি হয়তো আগে ক্লাসটা করেছেন বা আগে সেই কারণে আপনি এই মুহূর্তে আমি জিডিপি নিয়ে কিছু আলোচনা করছি না, কারণ পুরো আমাকে অ্যাজ এ হোল সেটা বোঝাতে হবে প্রত্যেককে। আপনি যেহেতু এগিয়ে আছেন, এই প্রশ্ন আপনি পরের দিন পরে ক্লাসে করবেন বা পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করবেন। এই মুহূর্তে আমি জিডিপি নিয়ে কিছু বলতে চাইছি না। ঠিক আছে। এই আজকে যতটা আমরা করলাম সেখানে বারবার বলছি ভিডিওটা অফ রাখুন, রিমুভ করে দিচ্ছি, আপনি ভিডিওটা সেই বারবার অন করছেন, এটা করবেন না। কি প্রয়োজন আছে নিজেকে দেখানোর? প্রশ্ন করুন, কিছু প্রশ্ন থাকলে আজকে যতটা বলেছি সেটা নিয়ে প্রশ্ন যা কিছু আছে করতে পারেন। স্যার, বলছিলাম স্যার, একটা হ্যাঁ শিশু হ্যাঁ বলুন। একটা শিশু যখন তার বাবার কাছ থেকে যখন ওই টাকা নেয়, সেটা ইকোনমিক পোর্শনের ভিতর ধরা হচ্ছে না, সেটা হ্যাঁ, কি এজের লিমিটেশন আছে যে এত বছর না না পর্যন্ত না না, ধরা এটা হবে, তারপরে হস্তান্তর এত আয় বলা বছর হয়। পর? ওটা হস্তান্তর আয় বলা হয়, ওটা তো আসবেই না। কারণ হচ্ছে আমরা যখন তার পিতার আয়টা হিসাব করছি, তার বাবার যে আয়টা হিসাব করছি, সেটা তো অলরেডি আমরা সেখানে হিসাব করে নিচ্ছি। তারপরে তো নতুন করে তো টাকা জেনারেট হচ্ছে না, বা নতুন করে তো আয় জেনারেট হচ্ছে না। তাহলে তো আবার আমি আরেকজনের আয়তে সেটা হিসাব কি করে করব? কি বলছি বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হস্তান্তর আয় বলা হয়। হস্তান্তর আয়কে কখনো অর্থনীতির মধ্যে আসবে না, বা এটা জিডিপির মধ্যেও আসে না। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। স্যার, বৃদ্ধি এবং বিকাশ থেকে মানে কি ধরনের প্রশ্ন হবে? ডেভেলপমেন্টের বেসিক্যালি পার্থক্য থেকে জিজ্ঞাসা করা হতে পারে যে কোন একটা দেশের জিডিপি বাড়ছে, তো আমরা এটাকে কি ডেভেলপমেন্ট বলবো নাকি গ্রোথ বলবো, কি বলবো এটাকে, এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। বা আরো 4টে অপশন দিয়ে দেওয়া হলো যে জিডিপি বাড়ছে, আমরা ধরে নিলাম ভারতবর্ষের জিডিপি বাড়ছে, তাহলে আমি কি বলতে পারি ভারতবর্ষের ডেভেলপমেন্ট হচ্ছে নাকি গ্রোথ হচ্ছে না কি হচ্ছে, ঠিক আছে, বা পিছিয়ে যাচ্ছে কি হচ্ছে সেটাকে, এটা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে স্যার। স্যার, জিডিপি বাড়লে স্যার গ্রোথ বৃদ্ধি পেলে তো উন্নয়নও বৃদ্ধি পাবে তো। না, সবসময় যে সেটা হবে তা তো কোনো কথা নেই। আমি কি বললাম, জিডিপি হ্যাঁ বাড়ছে স্যার, হ্যাঁ। মানে সারা দেশের আয় বাড়ছে, সারা দেশের আয় বাড়ছে, সারা দেশের আয় বাড়ছে, এইটা কিন্তু সবার হচ্ছে কি, সারা দেশের টোটাল আয়টা আমরা হিসাব করছি। আচ্ছা সুকান্ত মণ্ডল, আপনাকে বারবার বলছি ভিডিওটা অফ করবেন, ভিডিও অন করার তো কোনো প্রয়োজন নেই, কেউ ভিডিও অন করবেন না। একটা দেশে জিডিপি বাড়ছে মানে টোটাল আমরা সেই দেশের জিডিপিটা আমরা দেখতে পাচ্ছি, সেই দেশের প্রোডাকশন বাড়ছে, কিন্তু বেশ কিছু অল্প সংখ্যক মানুষের যদি আয় বাড়ে, বিরাট একটা পরিবর্তন হলো, আয় পরিবর্তন হলো। আমরা দেখেছি এই যে প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, আমরা যদি দেখি আদানি গ্রুপের আয় হিউজ পরিমাণে বেড়েছে প্যান্ডেমিক সিচুয়েশনে। তো আমরা এটা জিডিপির মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কি বেড়েছে? বাড়েনি। তাহলে জিডিপি থেকে কিন্তু আসল চিত্রটা উঠে আসলো না, ওটা শুধু একটা কোয়ান্টিটেটিভ একটা হিসাব।
একটা সংখ্যাগত হিসাব যে হ্যাঁ বেড়েছে, তাহলে ভারতের প্রত্যেকটা মানুষের অবস্থার কি পরিবর্তন হয়েছে, তাদের ডেভেলপমেন্ট কি হয়েছে? সেটা তো হচ্ছে না। এটা হতেও পারতো, ঠিক আছে, যেটা আমি বললাম, এটা সরকারি সরকারি পরিকল্পনার উপর ডিপেন্ড করে, কিভাবে সরকার ওটাকে প্ল্যান করে সেটাকে অর্থটাকে বন্টন করতে পারে, বা শুধু বন্টন কেন, ডেভেলপমেন্টাল ওয়ার্ক কিভাবে করে মানুষকে দারিদ্র সীমা থেকে বের করে নিয়ে আসতে পারে। ভারতে প্রচুর মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে, সেটা ঠিকই, কিন্তু যতটা জিডিপি যে হারে বেড়েছে সেই হারে কিন্তু সেটা হয়নি, ঠিক আছে। তো সুতরাং জিডিপি বাড়লেই যে ডেভেলপমেন্ট হবে, সারা দেশ একদম সমস্ত মানুষ তারা ডেভেলপমেন্ট, আগের থেকে অনেক ভালো সিচুয়েশন তাদের হবে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু সবসময় নয়, ঠিক আছে। স্যার ওই যে কোশ্চেনটা আপনি বলছিলেন যে জিডিপি বাড়লে স্যার কি বাড়ে, স্যার ওর অ্যান্সারটা তাহলে কি হবে? জিডিপি বাড়লে কি বাড়ে সেটা সেটা কথা নয়, জিডিপি বাড়লে অনেক কিছুই বাড়তে পারে, আবার অনেক কিছু কমতেও পারে, ঠিক আছে। জিডিপি বাড়লে কি বাড়বে সেটা কথা নয়, কথাটা হচ্ছে কোনো একটা দেশে আমরা ডেভেলপমেন্ট হচ্ছে কখন বলবো, বা আমরা সরাসরি কি বলতে পারি, যেটা এটা গ্রোথ হচ্ছে নাকি ডেভেলপমেন্ট হচ্ছে। মানে প্রশ্নটা এরকম হবে যে জিডিপি বাড়লেই কি সেই দেশটাকে আমরা ডেভেলপ কান্ট্রি বলতে পারি, বা ডেভেলপমেন্ট সেখানে হচ্ছে আমরা বলতে পারি, সেটা কিন্তু নয় সামগ্রিক দিক থেকে। এই কারণে দেখা যাবে আমরা যে সমস্ত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এইসব দেশগুলোতে দেখা যাবে সমস্ত ইন্ডেক্সে এরা প্রথম দিকে আছে, হ্যাপিনেস ইন্ডেক্স থেকে শুরু করে যত রকম ইন্ডেক্স রয়েছে প্রথম দিকে এরা আছে। তো এরা কিন্তু সব থেকে উন্নত দেশ, সব থেকে ডেভেলপড বলা যায়, ঠিক আছে, সমস্ত দিক থেকে ডেভেলপ, ঠিক আছে শুধু অর্থনৈতিক দিকে নয়, সব দিক থেকে ডেভেলপ। ওকে, ঠিক আছে স্যার। আর একটা স্যার কোশ্চেন ছিল, বলছি আপনি যে অর্থনৈতিক শ্রেণীবিভাগটা করলেন ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর মিশ্র, ধনতান্ত্রিক যেমন অ্যাডাম স্মিথের ধারণা থেকে নেওয়া হয়েছে, কার্ল মার্কসের থেকে সমাজতান্ত্রিক, আর মিশ্র অর্থনীতিটা স্যার কোথা থেকে এসেছে? এটা মানে সরাসরি কেউ প্রোপাউন্ডার বলা যায় না, তবে অর্থনীতিবিদ কেইনস, KEYNES, কেইনস, উনি মোটামুটি এটার উপর মানে জোর দিয়েছিলেন, বা এটা নিয়ে অনেক কিছু বলেছিলেন। কেইনসকে আমরা বলতে পারি, খুব মানে বিখ্যাত অর্থনীতিবিদ কেইনস, ঠিক আছে। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। মানে সরাসরি কিন্তু ওনাকে মিশ্র অর্থনীতির প্রোপাউন্ডার বলা যায় না। উনি যদিও মানে মিশ্র কথা বলেছিলেন, কিন্তু সেখানে সরকারি নিয়ন্ত্রণ কিছুটা বেশি থাকবে এবং প্রাইভেট সেক্টরের নিয়ন্ত্রণ কম থাকবে, এটার কথা কেইনস বলেছিলেন। মানে সরকারি নিয়ন্ত্রণের কথা উনি বলেছিলেন, কিন্তু মোটামুটি উনি এইটার উপর জোর দিয়েছিলেন, কিন্তু প্রোপাউন্ডার বলা যায় না সরাসরি। এমন যেমন ওকে অ্যাডাম স্যার, স্মিথকে ঠিক আছে। গণতান্ত্রিকের বললাম, সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে যেমন কার্ল মার্কসের কথা কিছুটা বলা যায়, কেইনসের ক্ষেত্রে কিন্তু সরাসরি উনাকে প্রোপাউন্ডার বলা যায় না, ঠিক আছে। ওকে, স্যার হ্যাঁ স্যার, একটা ঠিক আছে। প্রশ্ন ছিল, বলুন। বলছিলাম আমাদের হ্যালো স্যার। প্রশ্নতে দেওয়া থাকে যে ইকোনমিক্স এর, মডার্ন ইকোনমিক্স এর জনক কাকে বলা হয়, অ্যাডাম তাহলে স্মিথই হবে। সেক্ষেত্রে যে আদম অ্যাডাম স্মিথ আর জেম কিন্স থাকে, তাহলে না, কোনটা দেবো? অবশ্যই অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ। অর্থনীতি তো ঠিক আগেও আছে। ছিল, অর্থনীতি কি তার আগে ছিল না? অর্থনীতি তো উনি 1776 বই লিখছেন, তার আগে কি অর্থনীতি ছিল না? তার আগে কি ব্যবসা বাণিজ্য হতো না? তা মানুষ কি বেঁচে থাকতো না? মানুষ কি উৎপাদন করতো না? সবই হতো। আধুনিক অর্থনীতির জনক ওই উনি বইটই লিখছেন বলে ওনাকে বলা হচ্ছে, ঠিক আছে, অ্যাডাম স্মিথকেই বলা হবে। ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলুন, প্রশ্নটা বলছি করুন স্যার ওই তাড়াতাড়ি। হ্যাঁ, সেকেন্ডারি ইকোনমিটা আরেকবার বলুন না, কোন সেকেন্ডারি কোনগুলো আছে ইকোনমি মানে হচ্ছে উৎপাদনমূলক যত রকম কার্যক্রম? ম্যানুফ্যাকচারিং আছে, কলকারখানায় যা কিছু উৎপাদন হচ্ছে, কুটির শিল্প যা কিছু তৈরি করা হচ্ছে, একটা জিনিস থেকে তাকে একটা নতুন রূপ দেওয়া হচ্ছে, নতুন রূপ দেওয়া হচ্ছে, সেটা কারখানাতে হোক বা যেখানে হোক, কুটির শিল্প, বাড়িতে হোক, যেখানে হোক, সেটাই হচ্ছে সেকেন্ডারি ইকোনমি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, ঠিক আছে। কিছু তৈরি করা, কিছু তৈরি করা, ওকে। যত ধরনের কলকারখানা আছে, যত রকমের কুটির শিল্প আছে, যা কিছু শিল্প আছে যেগুলোকে আমরা শিল্প বলি, সেগুলো সবই হবে ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেকেন্ডারি সেক্টর, ওকে। আর কিছু? না স্যার, আর নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।